আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। আর শুরুতেই জানাবো শিরোনাম। দেশে কোভিডে 20,000 ছাড়ালো প্রাণহানি, 12 লাখের ঘর অতিক্রম করল শনাক্ত। হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে স্বজনদের অপেক্ষা। ডাক্তাররা বলতেছে এখানে কোনো বেড খালি নাই। এখন আমার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। যদি কেউ রিলিজ পায়, আর হয়তো কেউ মারা গেলে খালি হলে দিবে। ব্রাহ্মণবাড়িয়ায় নমুনা পরীক্ষার লাইনে মারা গেলেন উপসর্গধারী। বিএসএমএমইউতে সৌদিগামী ফারুককে 3 ডোজ টিকা দেওয়ার কথা অস্বীকার কর্তৃপক্ষের। ওই লোকটাকে খুঁজে বের করার জন্য আমি বলেছি যে যদি সে একটাও নিয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেটা আনবে। করোনাকালে ঢাকায় আরেক আতঙ্ক ডেঙ্গু। 24 ঘন্টায় হাসপাতালেই ভর্তি 150। সচেতনতা তৈরিতে নগরবাসীর সহায়তা কামনা 2 মেয়রের। ঘাটে উপচে পড়া ভিড় ঠেকাতে নেই তৎপরতা। রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি সত্ত্বেও বাড়ছে মানুষ ও যান চলাচল। একনেক সভায় মানব টিস্যু ব্যাংক প্রকল্প অনুমোদন। নৌযান চলাচলের সুবিধার্থে 805টি সেতু উঁচু করে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রী। গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসন কায়েম করেছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। বললেন ভয়াবহ দানবের কবলে দেশ। কক্সবাজারে পাহাড় ধসে আজও এক পরিবারের 5 জন সহ নিহত 9। টানা বর্ষণে বিভিন্ন স্থানে প্লাবন। রামুতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে অলিম্পিক ফুটবল থেকে আর্জেন্টিনা ও জার্মানির বিদায়। সৌদি আরবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল। এতক্ষণ শিরোনাম দেখছিলেন দর্শক। আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। 10 দিনে আরও 1 লাখ বেড়েছে করোনা সংক্রমণ। দেশে মোট শনাক্ত 12 লাখ ছাড়িয়েছে। 24 দিনে মৃতের তালিকায় যোগ হয়েছে আরও 5,000 মানুষ, যা প্রথম 1 বছরের তুলনায় প্রায় 7 গুণ বেশি। বিশেষজ্ঞরা বলছেন কঠোর লকডাউন বা টিকার সুব্যবস্থা ছাড়া সংক্রমণ কমিয়ে আনা সম্ভব নয়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে শুধু চিকিৎসা নয়, সংক্রমণ কমাতে স্বাস্থ্যবিধি মানাও জরুরি। দিনে দিনে করোনার আধিপত্য বাড়ছে। প্রতিদিনই শনাক্তের সংখ্যা 12 থেকে 15,000-এ। বুধবার নতুন করে 16,230 জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। মোট সংখ্যায় এখন 12 লাখ ছাড়িয়েছে। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 237 জন মানুষ। দেশে প্রথম 3 জন করোনায় সংক্রমিত পাওয়া যায় গেল বছর 8 মার্চ। 1 বছর 4 মাসের মাথায় 10 লাখে পৌঁছায় করোনার সংক্রমণ। পরের 2 লাখ মানুষের শরীরে করোনার অস্তিত্ব জানান দিতে সময় লেগেছে মাত্র 19 দিন। করোনার দ্বিতীয় ওয়েভের আমরা একেবারে পিকে আছি। সংক্রমণের হার শতকরা হিসাবে 29 থেকে 30% ক্ষেত্র বিশেষে তার চাইতেও বেশি। এবং আমাদের যে হাসপাতালগুলো আছে ঢাকা মহানগর থেকে শুরু করে বাংলাদেশের সব জায়গাতেই কোথাও কোথাও বেড অকুপেন্সি রেট 90%-এরও বেশি, কোথাও কোথাও সেটি 30-40%। এবং রাজধানীমুখী প্রবণতার কারণে আমাদের চাপটিও অনেক বেশি। মৃতের সংখ্যাতেও গেল 2 মাসে 7 গুণ ভয়াবহতা দেখিয়েছে কোভিড-19। 5,000 মানুষের প্রাণ যায় প্রথম 6.5 মাসে। পরের 6 মাসেও পরিস্থিতি ছিল প্রায় কাছাকাছি। মৃতের লম্বা সারি 10,000-এ দাঁড়ায় 13.5 মাসে। সে সংখ্যা দ্বিগুণ হয়েছে 3 মাসেরও কম সময়ে। বিশেষজ্ঞরা বলছেন জেলা পর্যায়ে অবাধ চলাফেরা ও চিকিৎসার ঘাটতি করোনার বিস্তারে সহায়ক। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে মানুষ সচেতন না হলে এমন ব্যাধি কেবল চিকিৎসায় মোকাবিলা করা কঠিন। কোভিড-19 পরিস্থিতিতে জ্বর হলে কেবল করোনা হয়েছে সেটি মনে না করে কোভিড-19 এর পরীক্ষার পাশাপাশি ডেঙ্গু জ্বরের পরীক্ষাটিও করতে হবে। সরকারি হাসপাতালগুলোতে এই পরীক্ষাগুলো বিনা পয়সায় করবার ব্যবস্থা আছে। সরকারি বেসরকারি সকল হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা আছে। পরীক্ষাটি করে নিশ্চিত হয়ে চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা গ্রহণ করলে আমরা অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা অবশ্যই পরিহার করব। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। করোনা হাসপাতালে ফাঁকা নেই আইসিইউ। কেউ সুস্থ হলে কিংবা কারো মৃত্যুই দিতে পারে আইসিইউ পাওয়ার সুযোগ। এমন বাস্তবতাই দেখছেন আক্রান্ত ও তাদের স্বজনরা। বেশিরভাগ রোগী আসছেন ঢাকার বাইরে থেকে, যাদের অনেকেই ভ্যাকসিন নেননি, কিন্তু হাসপাতালে ঘুরেও মিলছে না সিট।
দ্রুত সবাইকে ভ্যাকসিনের আওতায় আনার তাগিদ চিকিৎসকদের। করোনা আক্রান্ত রাবেয়া খাতুন চাঁদপুর থেকে ঢাকায় ৩-৪টি হাসপাতাল ঘুরে অবশেষে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল। কাতর বৃদ্ধা শুয়ে আছেন অ্যাম্বুলেন্সে, ছেলে গেছেন হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে। প্রথম বললো সিট নাই, পরে যাক যেভাবে আমার লোকজনদের দিয়ে ফোন টোন করে ওনারা হেল্প করছে, এখন ভর্তি হয়েছে। এখন আধা ঘন্টা যাবত 1 ঘন্টা যাবত হয়েছে, একটা ট্রলি দিয়ে রুগীটার নামে নিব বেডে, এই অবস্থানটা নেই। অনেক খোঁজের পর মিলল ট্রলি, ছেলে নিজেই ঠেলে নিয়ে আসলেন। মায়ের চিকিৎসায় একটি সেকেন্ডও যেন নষ্ট না হয়, কিন্তু সবাই রাবেয়া খাতুনের মতো সিট পাচ্ছেন না। হাসপাতালের করিডোরে অসহায় অপেক্ষা। এত দূর থেকে লং জার্নি আসছি, রুগী তো আর এখন ফিরিয়ে নেওয়া সম্ভব না, আমাদের একটা ব্যবস্থা করে দেন। তো ডাক্তার বলছে রুগী আপনাদের আয়ত্তে থাকবে, তবে অক্সিজেনের যতটুকু প্রয়োজন দরকার আমরা তা দেব। রাত্রে 3টা-4টা বাজে এখানে আসছি, ডাক্তাররা বলতেছে এখানে কোনো বেড খালি নাই। এখন আমার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। একের পর এক অ্যাম্বুলেন্সে আসছে রোগী, এদের অনেকেই ঢাকার অনেক হাসপাতালে সিট পাননি। আইসিইউর খোঁজে শেষ ভরসা মহাখালী ডিএনসিসি হাসপাতাল, কিন্তু এখানেও ফাঁকা নেই কোনো আইসিইউ। বলতেছে যে ওখান থেকে যদি কেউ রিলিজ পায়, আর হয়তো কেউ মারা গেলে খালি হলে দিবে। ঢাকার বাইরের রোগী বেশি হলেও ঢাকার রোগীও নেহায়েত কম নয়। ইতিমধ্যেই হাসপাতালের ধারণ ক্ষমতার চেয়েও বেশি রোগী ভর্তি। রোগীর চাপ আরও বাড়লে কি হবে তা জানা নেই কর্তৃপক্ষের। 5 তলায় আমাদের প্রায় 82 বেড হবে, মানে আইসিইউ সাপোর্টের একটা এরিয়া আমরা ডেভেলপ করতে চাচ্ছিলাম। সেটার একটা প্রস্তাবনা আমরা দিয়েছি মন্ত্রণালয়ে, তো ওটা অনুমোদন হলেই হয়তো অল্প কিছু রেনোভেশন করে এটাকে আমরা একটু মডিফাইড আইসিইউ বলবো, বাট তারপর আমি কিন্তু সেখানে অনেক বেশি কেয়ার দিতে পারবো। শুধু মহাখালী ডিএনসিসি হাসপাতাল নয়, অন্য সব কোভিড ডেডিকেটেড হাসপাতালেরও একই চিত্র। পাশাপাশি করোনা টেস্টের জন্য লাইনও দীর্ঘ হচ্ছে। শারীরিকভাবে খুব অস্বস্তি কাজ করছে, জ্বর খুব বেশি ছিল না, কিন্তু এই সামান্য জ্বরেও শরীর অনেক দুর্বল করছে। বলতে কষ্ট হইতো, শীত লাগতো। 22 তারিখে আমার বাচ্চা হইতো, আমার এই বাচ্চার নমুনা দিয়ে গেছে, কিন্তু মোবাইলে এখনো মেসেজ আসে না। 1 সপ্তাহ যদি আমি ঘুরতেছি, আমি পজিটিভ না নেগেটিভ এটা বুঝতেছি না। সংশ্লিষ্টরা বলছেন সবাইকে ভ্যাকসিনের আওতায় যত দ্রুত আনা সম্ভব ততই কমবে রোগীর চাপ। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। করোনার নমুনা দিতে দাঁড়িয়েছিলেন লাইনে, সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মধ্যবয়সী এক ব্যক্তি। ব্রাহ্মণবাড়িয়ায় সকালে ঘটে ঘটনাটি। মৃতের স্বজনরা জানান কয়েকদিন ধরেই জ্বর ঠান্ডায় ভুগছিলেন 43 বছর বয়সী ইকবাল। সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে যান করোনা পরীক্ষার নমুনা দিতে। হাসপাতাল চত্বরে বিএমএ ভবনের সামনে নমুনা দেওয়ার জন্য লাইনেও দাঁড়ান। কিছুক্ষণ পরই হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। আশেপাশের লোকজনই তাকে নেয় হাসপাতালের জরুরি বিভাগে। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক নিশ্চিত করেছেন ইকবালের করোনার উপসর্গ ছিল আগে থেকেই। মুমূর্ষু অবস্থায় তাকে আনা হয় জরুরি বিভাগে। একদিনে সৌদিগামী একজনকে 3 বার টিকা দেওয়ার ঘটনা নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা সমালোচনা। ওমর ফারুক নামের নারায়ণগঞ্জের ওই ব্যক্তির দাবি সত্য নয় বলে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টিকে টিকা বিরোধী প্রচারণা বলে মন্তব্য করেছেন বিএসএমএমইউ এর উপাচার্য। তবে হাসপাতাল থেকে সরবরাহ করা কয়েকটি নম্বরে দিনভর চেষ্টা করেও ফারুকের সাথে যোগাযোগ করা যায়নি। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নেন নারায়ণগঞ্জের ওমর ফারুক। জানান সৌদি আরব যেতে নিবন্ধন করেছিলেন। টেলিভিশন ক্যামেরায় দাবি করেন 3 বার টিকা দেওয়া হয়েছে তাকে, না বুঝেই নিয়েছেন 3 বার মোট। এখন বাইরে গিয়ে যখন আরেকজনের জিজ্ঞেস করলাম যে টিকা ভাই কয়বার দিচ্ছেন আপনারা, তো ওনারা বলল যে ভাই আমরা তো 1 বার দিচ্ছি। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন 3 ডোজ টিকা দেওয়ার খবর সঠিক নয়, এমনটি ঘটার কোনো সম্ভাবনাই নেই। এক ব্যক্তি একবার ইঞ্জেকশন নিয়ে দ্বিতীয়বার দিতে হবে, বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে জানে না যে ভ্যাকসিন একটাই নিতে হয়, এরপরে হয় 21 দিন বা 1 মাস। ওই ব্যক্তিটি পায়জামা পাঞ্জাবি পরা, ওর হাতা কয়েকবার উঠাইতে হয়েছে, তাহলে কতক্ষণ লাগছে একটা লোকের উঠাইতে? তিনি বলেন 3 বার টিকা নেওয়ার কথা বলা ওমর ফারুককে খোঁজা হচ্ছে। ঘটনার আসল কারণ জানতে তদন্ত চলছে। ওই লোকটাকে খুঁজে বের করার জন্য আমি বলেছি যে যদি সে একটাও নিয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেটা আনবে। বিএসএমএমইউ ওমর ফারুকের ঠিকানা দিতে অপারগতা জানায়। তবে তাদের দেয়া নম্বরে ফোন করলেও জবাব আসে ওই নম্বর ওমর ফারুকের নয়। অন্য কেউ, এটা আমি না, আমি একটাই টিকা দিছি আর আমি এসব সম্বন্ধে কিছু জানি না ভাই। প্রকৃত ব্যক্তিকে খুঁজে না পাওয়ায় এ বিষয়ে ধোঁয়াশা পুরোপুরি কাটেনি।
তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ডেঙ্গুর প্রকোপ কমাতে জনসচেতনতা কার্যক্রম শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। সকালে মোহাম্মদপুরের র্যালি করে উত্তর সিটি, এতে যোগ দেন নাট্য ব্যক্তিত্বরা। এ সময় মেয়র আতিকুল ইসলাম জানান, মে মাস থেকেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। এদিকে কদমতলীতে এক অনুষ্ঠানে দক্ষিণের মেয়র শেখ ফজলে-নূর তাপস বলেন, ঘরে ঘরে গিয়ে মশা নিধন সম্ভব নয়, তবে নাগরিকদের তথ্য দিয়ে সহায়তা করতে হবে। প্রধান সড়কে ঠাঁই হয়েছে বাথরুমের কমোড, আছে ফুলের টব আর পরিত্যক্ত নারিকেলের মালা। মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে ডেঙ্গু নিয়ে নগরবাসীকে সচেতন করতেই এ ধরনের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুধবার সকালে ডিএনসিসির পক্ষ থেকে র্যালি করা হয়। মেয়র আতিকুল হক আর বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা, ছিলেন অভিনেতা মুশাররফ করিমও। আমরা এখন অলরেডি কোভিডের একটা ভালো ঝামেলার মধ্যে আছি, তারপরে আমরা এই ক্যাম্পেইনে বের হওয়ার প্রধান কারণই হচ্ছে সচেতনতা তৈরি করা। আপনার নিরাপত্তার জন্য, সকলের নিরাপত্তার জন্য একজন আরেকজনকে উদ্বুদ্ধ করবেন, এমনই প্রত্যাশা। উপস্থিত সব বক্তাই করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। এর মধ্যেই ডেঙ্গু নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান উত্তরের মেয়র। এই কোভিডের সময় আমাদের কিন্তু প্রত্যেকে ঘরে বসে থাকার কথা, ঘর থেকে অফিস করার কথা, কিন্তু সকল কাউন্সিলর কিন্তু মাঠে নেমে গিয়েছে। সকল কাউন্সিলররা মাঠে নেমেছেন, ওনাদের সাথে ম্যাজিস্ট্রেট থাকবেন। ওনারা যেই সব এলাকাতে আমাদের লার্ভা দেখবে, ওই এলাকাতে তারা ফাইন করবে। মেয়র আতিক ঘোষণা দেন, যে ওয়ার্ডে ডেঙ্গু রোগী সবচেয়ে কম থাকবে সেখানকার কাউন্সিলরদের পুরস্কৃত করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র জানান, রাজধানীতে ডেঙ্গু রোগীদের জন্য 6টি হাসপাতালকে ডেডিকেটেড করা হয়েছে। সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, কামরাঙ্গীরচরে, আমিনবাজারে 20 শয্যার একটি হাসপাতাল আছে। তার পাশাপাশি আপনার শহীদ আহসানুল্লাহ মাস্টার 250 শয্যার যে হাসপাতালটি আছে, এবং তার পাশাপাশি সরকারি যে সমস্ত হাসপাতালগুলো আছে এবং বেসরকারি, সেইখানে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কর্নার করবার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এদিকে দক্ষিণের মেয়র বলেছেন, ঘরে ঘরে গিয়ে মশা নিধন করা সম্ভব না, তবে নাগরিকরা তথ্য দিয়ে সহায়তা করলে কাজটা অনেক সহজ হবে। এই বিস্তীর্ণ এলাকা, এত বড় এলাকা, এটা কিন্তু ঘরে ঘরে গিয়ে এটা সম্ভব না। সুতরাং আমাদেরকে তথ্য দিলে, রোগী হওয়ার আগেই তথ্য দিন, রোগী হওয়ার পরে হাসপাতাল থেকে তথ্য নিয়ে আসলে লাভ হয় না। রাজধানীর কদমতলীতে ম্যাচ কলোনি এলাকার সড়ক পরিদর্শনে গিয়ে এই কথা বলেন মেয়র শেখ ফজলে-নূর তাপস। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। কঠোর লকডাউনের মাঝেও বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে যাত্রীদের উপচে পড়া ভিড়। ফেরিতে সবচেয়ে বেশি পারাপার হচ্ছে মোটরসাইকেল। সকাল থেকেই বেশ কয়েকটি ফেরিতে পণ্যবাহী গাড়ির চাইতে বেশি ছিল ভেঙে ভেঙে গন্তব্যে রওনা দেয়া লোকজন। সব থেকে বেশি চাপ মোটরসাইকেলের। আছে ব্যক্তিগত যানবাহনও, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ঘাটের প্রবেশ মুখে পুলিশের চেকপোস্ট থাকলেও ফেরিতে যাত্রী পারাপার নিয়ন্ত্রণে তেমন কোনো তৎপরতা নেই। গণপরিবহন বন্ধ থাকায় মোটরসাইকেল ও ছোট যানবাহনে ঘাটে আসছেন যাত্রীরা। ফেরিতে নদী পার হয়ে আবারও ছোট যানবাহনে পৌঁছাচ্ছেন গন্তব্যে, গুনতে হচ্ছে কয়েক গুণ বাড়তি ভাড়া। অন্যদিকে দৌলতদিয়া পাটুরিয়া হয়েও রাজধানীতে ফিরছেন অনেক মানুষ। সরকার যেভাবে নজর দিচ্ছে কষ্ট, তারপর আমাদের চাকরি করতে হবে, আমাদেরকে তো খেতে হয়, আমাদের তো সংসার আছে। সবই তো চলতেছে, যানবাহন, অটো, বাইক, ট্যাক্সি আছে, সব চলতেছে এভরিথিং। তা না হলে আমরা কিভাবে আসি? ডাবল থেকে বেশি ভাড়া দিতে হচ্ছে। যেরকম আমরা এদিক থেকে বাসে গেলে লাগবে 70 টাকা কি 100 টাকা কম লাগবে 4 টাকা। কঠোর লকডাউনে বিধিনিষেধ যেন চোর পুলিশ খেলা। নির্দেশনা অমান্যের কথা সাধারণ মানুষ নিজেরাই স্বীকার করছেন। পুলিশ দেখামাত্র পালিয়ে যাচ্ছেন, অকারণেই বাইরে বের হওয়ারা। আবার কিছুক্ষণ পর সবাই একত্রিত হচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানলে কঠোর লকডাউন দিয়েও করোনায় মৃত্যু আর সংক্রমণ কমানো যাবে না। প্রশান্ত কুমার একজন ব্যবসায়ী। করোনায় স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত শরীর চর্চা করছেন। আক্ষেপ করে বললেন, তিনি একা সচেতন হলে কি হবে, অন্যরা সচেতন না হলে সংক্রমণ কমবে না, যার প্রমাণ কঠোর লকডাউনেও মৃত্যুহারের রেকর্ড। সতর্কতা জিনিসটা খুবই কম। হ্যাঁ, তার কারণ দেখেন, লকডাউন দিচ্ছে, সরকার বলল যে ঠিক আছে আপনারা 15 দিনের জন্য সব কিছু বন্ধ, যার যার জায়গায় থাকেন, কিন্তু জনগণ আমরা মানছি না। সাধারণ মানুষ নিজেরাই স্বীকার করলেন জনগণ সচেতন না, তারা ইচ্ছাকৃতভাবে নিয়ম মানে না, তাই সংক্রমণও কমছে না। অধিকাংশ মানুষেরই আপনার মাস্ক নাই। কালকেও 258 জন মানুষ চলে গেল,
তারপরও আমরা সচেতন হইনি। মৃত্যু আটকানো যাচ্ছে না, আসলে আমাদের জনগণের সমস্যা। এটা সরকারের দোষ দিয়ে লাভ নাই। গত বছরের প্রথমে মানুষ যেভাবে সচেতন ছিল লকডাউনের ব্যাপারে, এখন মানুষ খুবই উদাসীন। মানুষ মনে করে এখন জনগণ চোর পুলিশ খেলা খেলছে। মূল রাস্তা ফাঁকা, তবে গলিতে গলিতে ঠিকই দল বেঁধে আড্ডা দিচ্ছে স্থানীয়রা। পুলিশ প্রশাসন আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু পাবলিকের নিয়ন্ত্রণ নিতে পারতেছে না। এখন পুলিশ প্রশাসন আর পাবলিক, চোর পুলিশের দোকানদারেরা চোর পুলিশের খেলা খেলতেছে। পুলিশ প্রশাসন আর্মি মিডিয়ারেরা করতে পারবে না, সবাইকে নিজের নিজ উদ্যোগে সচেতন হতে হবে। সত্যিকার অর্থে লকডাউন বলতে যেটা বোঝায় আমার চোখে সেটা পড়ছে না। লকডাউন মানিটা কি? এই যখন পরিস্থিতি, তাহলে বাঁচার উপায় কি? করোনার ভুক্তভোগীরা মনে করেন সাধারণ মানুষ যদি ব্যক্তিগতভাবে সচেতন না হন, তাহলে এই মৃত্যুর মিছিলে লাগাম টেনে ধরা সম্ভব না। পুলিশ বলছে মানুষ বিচিত্র অজুহাত নিয়ে বের হয়, কেবল চেকপোস্ট বসিয়ে করোনা আটকানো সম্ভব না। আপনারাও জানেন যে অজুহাতগুলো দিচ্ছে, সেগুলো মোটামুটি কিন্তু আপনি দেখেন যে অসুস্থ রোগী ম্যাক্সিমামে কিন্তু আপনার হসপিটালে যাচ্ছে, তাদের মেডিকেল সার্টিফিকেট, তাদের সব কিছু কিন্তু নিয়ে যাচ্ছে, এবং রোগীকে দেখেও কিন্তু মনে হচ্ছে অ্যাপারেন্টলি যে অসুস্থ। কেউ হয়তো ব্যাংকে যাচ্ছেন, কেউ কোভিড টিকা নিতে যাচ্ছেন, কেউ হাসপাতালে যাচ্ছেন। অতি তুচ্ছ প্রয়োজনে বা বিনা প্রয়োজনে যারা বের হয়েছেন তাদেরকে আমরা জবাবদিহিতার আওতায় এনেছি, এবং তাদের যদি আমাদেরকে সন্তুষ্টজনক জবাব দিতে না পারেন বা যুক্তিযুক্ত কারণ দেখাতে না পারেন, তাহলে তাদেরকে আমরা জরিমানার আওতায় এনেছি। এদিকে ঢাকার প্রবেশপথগুলো দিয়ে বুধবারও পায়ে হেঁটে মানুষ প্রবেশ করেছে, যেখানে তাদের আটকানোর কোনো সুযোগই নেই। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। দেশে চালু হচ্ছে মানব টিস্যুর পূর্ণাঙ্গ ব্যাংক, যার ব্যবহারে সারিয়ে তোলা যাবে শরীরের যে কোনো ক্ষত। বেশি সুবিধা পাবে আগুনে পোড়া ও হাড় ভাঙা রোগীরা। এই জন্য 173 কোটি টাকার ব্যয়ে প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। পরিকল্পনা কমিশন জানায় এর সুবাদে পরিধি বাড়বে সাভারে ছোট আকারে চালু থাকা টিস্যু ব্যাংকের। সভায় সড়ক ও সেতু বিভাগের জন্য নতুন অনুশাসন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে টিস্যু ব্যাংকের ধারণা খুব একটা নতুন না। মানবদেহের পরিত্যক্ত অংশ এখানে জীবাণুমুক্ত করে সংরক্ষণ করা হয়, পরে তা কাজে আসে অন্য রোগীর টিস্যু ড্রাফটিং অপারেশনে। গত কয়েক বছরে দেশে টিস্যু বা কোষ প্রতিস্থাপন চিকিৎসার চাহিদা বেড়েছে, কিন্তু বেশিরভাগ হাসপাতাল ত্বক ও হাড়ের অংশ ফেলে দেয়, সবসময় পর্যাপ্ত মানব টিস্যু পাওয়া যায় না। সেই সংকট মোকাবেলায় এবার সাভারে পরমাণু শক্তি কমিশনের টিস্যু ব্যাংকের পরিধি বাড়ানো হচ্ছে। এখানে টিস্যু সংরক্ষণের পাশাপাশি পরমাণু প্রযুক্তিতে তৈরি থেরাপিউটিক মানব কল্যাণে ব্যবহার করার প্রকল্পের অনুমোদন দিল একনেক। নিউক্লিয়ার পাওয়ার দিয়ে কিন্তু তারা এটা স্টেরিলাইজ করে, এবং স্টেরিলাইজ করার পরে তারা সংরক্ষণ করে -80 ডিগ্রি সেলসিয়াসে। এবং এই সংরক্ষণকৃত এই যে টিস্যু, এটা এবং হার্ড এবং সফট দুটোই, হার্ড বললাম বোন, আর সফট হচ্ছে ওই যে প্লেসেন্টা, এই জাতীয় অ্যামনিয়াম টিস্যু তারা বলে। এইটাকে সংরক্ষণ করে 5 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 3টি আন্ডারপাস ও একটি ইউলুপ নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়, যেখানে ব্যয় ধরা হয়েছে 570 কোটি টাকা। প্রধানমন্ত্রীর অনুশাসন, সড়ক নির্মাণ কিংবা সংস্কারের সময় ইউলুপ ও আন্ডারপাসে চলাচল ব্যাহত করা যাবে না। নির্দেশনা দেন সেতু নিয়েও। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সড়ক জনপথ বিভাগকে এখন থেকে যত রাস্তা করবেন বাড়াবেন, বি কেয়ারফুল অ্যাবাউট ইউলুপ, ওভারপাস, আন্ডারপাস, যাতে মানুষ এবং যানবাহন চলাচল করতে পারে। 805টি ব্রিজ ভেঙে নতুন করে করা হবে। এই বসিলা ব্রিজটি এখন এত গুরুত্বপূর্ণ নদীর উপরে, 2008-এ এটা উদ্বোধন হয়েছে, এটা এখন আবার নতুন ভাঙার কথা চিন্তা করা হচ্ছে, এটা উঁচু করার জন্য। একনেক সভায় মোট 2575 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন পায়। গ্রোথ রেট কত হবে? তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতায় টিকে থাকতে গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসন কায়েম করেছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনায় তিনি বলেন, এক ভয়াবহ দানবের কবলে বাংলাদেশ, যেখানে লঙ্ঘিত হচ্ছে মানুষের সব অধিকার। পরিস্থিতি বদলে শফিউল বারী বাবুর মতো সাহসী নেতৃত্ব দরকার বলে মন্তব্য করেন তিনি। একটা স্বপ্ন থেকেই তো দীর্ঘদিন রাজনীতিটা। গত বছরের 28 জুলাই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় ভার্চুয়াল আলোচনা সভা। এতে তার রাজনৈতিক সহযোদ্ধারা বলেন, সংকটময় এই সময়ে ভীষণ দরকার ছিল শফিউল বারী বাবুকে। শফিউল বারী বাবুর আত্মার মাগফিরাত কামনা করছি এবং
মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন। আজকের যে গণতন্ত্রের যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমাদের কি করণীয়, বাবু কি করতে চেয়েছিলেন, তোমাদের এই স্মরণ সভার মধ্যে দিয়ে আজকে আমাদের কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ মরহুম শফিউল বারী বাবুর সেই অসমাপ্ত কাজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং নেতৃত্বেই ইনশাআল্লাহ আমরা শেষ করতে সক্ষম হব। আলোচনায় নানা ইস্যুতে সরকারের সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, এখন দরকার শফিউল বারী বাবুর মতো সাহসী নেতৃত্ব সৃষ্টি করার। বাবু আমাকে রিপোর্ট পাঠাবে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে হলো যে আমি বাবু মৃত্যুর 3 দিন আগেও বাবুর মেসেজ আমি হোয়াটসঅ্যাপে পেয়েছি, চট্টগ্রামের ডিভিশনের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের খবর নিয়ে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতায় টিকে থাকতে মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে সরকার, পরিস্থিতি বদলে দরকার কৌশলী নেতৃত্ব। বাবু একজন অত্যন্ত সম্ভাবনাময় তরুণ একজন নেতা, যার মধ্যে মেধা ছিল, যার পড়াশোনা ছিল, যার মধ্যে কমিটমেন্ট ছিল এবং একটা সাহস ছিল। সারা দেশ থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আলোচনায় অংশ নেন। শফিউল বারী বাবুকে শ্রেষ্ঠ সংগঠক ঘোষণারও দাবি জানান তারা। শফিউল বারী বাবুর মধ্যে আল্লাহ কিছু বিশেষ গুণাবলী দিয়ে তাকে সৃষ্টি করেছেন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে দেখা দিচ্ছে অক্সিজেনের জন্য হাহাকার। হঠাৎ চাহিদা বাড়ায় তৈরি হয়েছে সংকট। পরিস্থিতি সামলাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে শিল্প খাতের তরল অক্সিজেন হাসপাতালে সরবরাহ করছে জিপিএইচ, ইস্পাত সহ চট্টগ্রামের কয়েকটি শিল্প গ্রুপ। চট্টগ্রামে সরকারি বেসরকারি সব হাসপাতালের চিত্র এখন এমন। দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে করোনা পরিস্থিতি। চট্টগ্রামে এরই মধ্যে মৃত্যুর সংখ্যা 900 ছাড়িয়েছে, শনাক্ত প্রায় 77,000। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে শয্যা এবং আইসিইউ খালি নেই কোনো হাসপাতালে, চলছে অক্সিজেনের হাহাকার। সংকট মেটাতে শিল্প খাতের তরল অক্সিজেন যাচ্ছে হাসপাতালে। উৎপাদন বাড়িয়ে এখন প্রতিদিন নিজস্ব প্লান্টের অক্সিজেন চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করছে জিপিএস ইস্পাত। প্রতিদিন 30 টন করে লিকুইড অক্সিজেন বিভিন্ন ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে দিচ্ছি এবং একই সঙ্গে এ পর্যন্ত আমরা 76,000 সিলিন্ডার গ্যাসিয়াস ফর্মে আমরা সিলিন্ডার সাপ্লাই করছি, যেটা আবার ফিরে আসার পরে আমরা রিফিল করে দিচ্ছি। মূলত এসব প্লান্টে তৈরি তরল অক্সিজেন ব্যবহৃত হয় স্টিল পরিশোধনের কাজে, কিন্তু চলমান সংকট নিরসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে তা এখন যাচ্ছে হাসপাতালে। এই সময়ে দেশের সাথে মানবতার সাথে আমাদের ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছেন এই মিল অবশ্যই লস হোক বা যেটাই হবে হোক, হ্যাঁ, বাট এটা চালু থাকবে। একইভাবে বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সরবরাহ করছে চট্টগ্রামে আরও কয়েকটি শিল্প প্রতিষ্ঠান। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড় ধস ও দেয়াল চাপায় আরও 9 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 5 জন একই পরিবারের সদস্য। টেকনাফের ইউএনও জানান, ভারী বৃষ্টিতে মঙ্গলবার রাত 2টার দিকে পানখালী ভিলেজ পাড়ায় সৈয়দ আলম নামে এক ব্যক্তির বাড়ির উপরের পাহাড়ের একাংশ ধসে পড়ে। মাটি চাপায় ঘটনাস্থলে মারা যান আলমের 5 সন্তান শুক্কুর, জুবাইর, রহিম, কোহিনুর ও জাইনবা। আহত হন আলম ও তার স্ত্রী। এছাড়া মহেশখালীর হুয়ানক ইউনিয়নে দেয়াল চাপায় প্রাণ গেছে একজনের। এর আগে গতকাল ভারী বর্ষণে পাহাড় ধস ও ঢলের পানিতে ডুবে 6 রোহিঙ্গা সহ 8 জনের মৃত্যু হয় কক্সবাজারে। পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হলেও আমলে নিচ্ছে না অনেকে। মা, ছেলে সহ বাবা সহ 8 জন সদস্য ছিল, তাদের মধ্যে 5 জনই ভাই বোন মিলে 5 জন নিহত হয়েছে। ছেলে মেয়েটা ভিতরে ছিল, তখন মেডির চাপ দিয়া আর গাছের চাপ দিয়ে 3 জন একসাথে মারা গেছে। আর 2 জন লোক ছিল, 2 জন লোক তখন উনি মাটির নিচে ছিল, তখন উনি ফরান ছিল, তখন লোকটা বাইরে করতে করতে এইটা 2 জনের ফরান গেছে। এদিকে ভারী বৃষ্টিতে রামু উপজেলার কয়েকটা স্থানে সড়ক ধসে গেছে। ঈদগড় ইউনিয়নের সাথে সদরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বাঁক নদীর পানিতে প্লাবিত হয়েছে তীরবর্তী অনেক গ্রাম। বাঁক নদীর পানিতে প্লাবিত হয়েছে তীরবর্তী অনেক গ্রাম। এছাড়া কয়েকদিনের টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে সদর উপজেলা, পেকুয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পানিবন্দী মানুষকে। কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কেও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এদিকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঢলের পানিতে ভেসে যাওয়া নিখোঁজ 3 যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মিরপুরের দারুস সালাম এলাকায় স্বেচ্ছাসেবক লীগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় 24 জনকে আটক করেছে পুলিশ। বালু মহলের দখলকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হন। বিকেল 5টার পর সংঘর্ষের সূত্রপাত হয়। ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এসে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। 2 পক্ষের মাঝে অবস্থান নিলেও ধাওয়া পাল্টা ধাওয়ার সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ ইসলামের বাসা ও আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে 24 জনকে আটক করে স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা মুরাদ গ্রুপের অভিযোগ, সভাপতি গ্রুপ জোর করে তাদের বালুর মহলের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে। ইসলাম মিয়া দারুস সালাম থানা সভাপতি বর্তমানে, সে এক পর্যায়ে আমাদের দেখা গেছে যে বিভিন্ন চাপে রেখা আমার এই ইটবালুর গদি থেকে সে বিচ্ছিন্ন করে দেয়। ঠিক আছে, পরবর্তীতে আমি যখন আমার গদি আবার পুনরায় বুঝে নিতে চাই, তার লোকজন দিয়ে আমার হামলা করে, আমার লোকজনরে হামলা করে বিভিন্ন ভাবে অ্যারেঞ্জমেন্ট করছে, মারধর করছে। এমপি শফিকুল ইসলাম শিমুলের মরহুম বাবাকে রাজাকার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে নাটোরে। সকালে ভবানীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে বক্তারা অভিযোগ করেন, গেল 25 জুলাই সংবাদ সম্মেলনের আয়োজন করে নবগঠিত স্বেচ্ছাসেবক লীগের নেতারা। এতে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের মরহুম বাবাকে রাজাকার বলে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে। সুপরিকল্পিতভাবে এমন মিথ্যাচার প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন মুক্তিযোদ্ধারা। তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় মরহুম হাসান আলী সর্দার খাদ্য, আশ্রয় সহ নানাভাবে সহায়তা করে মুক্তিযোদ্ধাদের পাশে ছিলেন। ভবিষ্যতে এমন মিথ্যাচার কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন আয়োজকরা। এমপি শিমুলের আব্বাকে যে রাজাকার সম্বোধন করা হয়েছে, এটা অবশ্য সম্পূর্ণ বানোয়াট এবং অসত্য। এরা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সে একজন মুক্তিযোদ্ধাদেরকে মহান স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, এটাই আমি জানি। আর যারা এর বিরুদ্ধে মিথ্যাচার করেছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আফগানিস্তানে চলমান অস্থিতিশীলতার মধ্যেই চীন সফরে গেল তালেবান প্রতিনিধি দল। বুধবার উত্তরাঞ্চলের শহর তিয়ানজিনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠক করেন তারা। চীনের গণমাধ্যম নিশ্চিত করেছে এই তথ্য। তালেবানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা মোল্লা বারাদার নেতৃত্ব দিচ্ছেন 9 সদস্যের এই প্রতিনিধি দলের। তালেবান বলছে, বেইজিংয়ের আমন্ত্রণেই 2 দিনের সফর। চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে আলোচ্য সূচি নিয়ে এখনও কিছু জানায়নি বেইজিং। তবে তালেবান বলছে, শান্তি প্রক্রিয়া ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আফগানিস্তানের মাটিকে চীনের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া হবে না বলেও আশ্বস্ত করেছে সশস্ত্র গোষ্ঠীটি। মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর থেকে আফগানিস্তানে বেড়েছে তালেবানের তৎপরতা। আফগান বাহিনীর পাশাপাশি তাদের ঠেকাতে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে তালেবান নেতাদের চীন সফরকে নতুন মেরুকরণ হিসেবে দেখা হচ্ছে। আফগানিস্তানের অভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক গলাবে না চীন। তালেবানরা আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শক্তি। স্বাভাবিকভাবেই শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনে তাদের ভূমিকা থাকবে। আমরা আশা করব তালিকাভুক্ত জঙ্গিদের সাথে দূরত্ব রেখে চলবে তারা। অলিম্পিকে চলছে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের হাড্ডাহাড্ডি লড়াই। পুরুষ ফুটবলে আজ জয় ব্রাজিলের, সেই সাথে আসর থেকে বিদায় নিয়েছে জার্মানি ও আর্জেন্টিনা। টেনিসে একাধিক তারকার বিদায়ের পর কোয়ার্টার নিশ্চিত করেছেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। আর মানসিক অবসাদের জন্য অলিম্পিক থেকে নিজের নাম প্রত্যাহার করলেন সিমোনা বাইলস। টোকিও অলিম্পিকে জমে উঠেছে কোয়ার্টারের লড়াই। সেই লড়াইয়ে হেরে ঘরের পথ ধরতে হয়েছে জার্মানি ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। অন্যদিকে কোয়ার্টার নিশ্চিত করেছে কোপা আমেরিকার ফাইনালিস্ট ব্রাজিল। সৌদি আরবকে 3-1 গোলে হারিয়ে গ্রুপ পর্বে নিজেদের শীর্ষস্থান ধরে রেখে কোয়ার্টার নিশ্চিত করেছে ব্রাজিল। বড় জয় পেলেও ম্যাচের বেশ খানিকটা সময় জুড়ে বেগ পোহাতে হয়েছে ব্রাজিলকে। 14 মিনিটে গোল পাওয়ার পর 27 মিনিটে ব্রাজিল গোল হজমের পর 76 মিনিট পর্যন্ত সমতায় ছিল দুদল। রিচার্লিসনের জোড়া গোলে শেষ সমীকরণ সহজ হয়ে যায় তাদের।
একই দিনে অলিম্পিক থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে জয়ের বিকল্প ছিল না আলবেসিলিস্তাদের। স্পেনের বিপক্ষে পিছিয়ে পড়া ম্যাচের 87 মিনিটে সমতায় ফিরলেও শেষ রক্ষা হয়নি, ড্রয়ে বিদায় নিতে হয়েছে তাদের পথ ধরেছে আসরের আরেক ফেভারিট জার্মানি। আইভরি কোস্টের সাথে 1-1 গোলের ড্রয়ে আসর থেকে বিদায় নিতে হয়েছে জার্মানদের। হ্যান্ড্রিক্সের গোলে 67 মিনিটে লিড নেয় আইভরি কোস্ট। 73 মিনিটে এডওয়ার্ড লোয়েনের গোলে সমতায় ফিরলেও জয় বঞ্চিত থেকে বিদায় নিতে হয় জার্মানিকে। এদিকে একক টেনিসে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। আগামীকাল নিশিকোরির সাথে কোয়ার্টারের মুখোমুখি হবেন তিনি। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ান মারিন সিলিচ ও ইভান দোদিক জুটির কাছে হেরেছেন সালিসবুজির সঙ্গে জুটি বাঁধা অ্যান্ডি মারে। সেই সাথে একক টেনিস থেকে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে উগো উমবের্তের কাছে হেরে বিদায় নিতে হয়েছে গ্রিক তারকা স্টেফানো সিটসিপাসকে। মানসিক অবসাদের কারণে টোকিও অলিম্পিকের আসর থেকে বিদায় নিলেন যুক্তরাষ্ট্রের সেরা জিমন্যাস্ট সিমোনা বাইলস। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস। এই ছিল রাতের বাংলাদেশে। আবারও মনে করে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।